মানে আমার কোয়ালিফিকেশন যে পরিমাণ উনি প্রেজেন্টেশনে দেখছে, উনি খুব অবাক হয়েছেন যে এই পরিমাণ কোয়ালিফাইড লোক বাংলাদেশে আছে। কারণ ওনাদের জার্মানদের মাথায় ধারণা যে বাংলাদেশে কোনো কোয়ালিফাইড লোক নাই। যে দেখলাম যে ওনাদের সিস্টেমটা যেভাবে ফলো করতেছে সেটা হচ্ছে ভুয়া জমি, ভুয়া পার্টনার, ভুয়া কাগজপত্র, অডাসিটির যত রকম হয় রুম থেকে বের করে মানে পিস্তল দিয়ে ভয় দেখানো, করা। তারপরেও আমি বললাম যে না ভাই, আমি কম্প্রোমাইজ হব না, আমি ক্যান্সেল করে দিলাম। কেন ক্যান্সেল করলাম? এটার জন্য আমার নামে মামলা করে ডিবির হারুনকে টাকা দিল যে আমাকে তুলে নেওয়ার জন্য। শাহরিয়ার সাহেবকেই বসাইতে হবে, আমাকে চাকরি ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে ওনাদের শর্ত। তো শাহরিয়ার সাহেবের ব্যাপারে এরকম তথ্য নিয়ে আরেক সাংবাদিককে দিলাম, উনি সাংবাদিক পত্রিকা ছাপলেন। যেই ছাপলেন ওই সাংবাদিককে তুলে নেই। তোমার তো অনেক কানেকশন দেখা যাচ্ছে, তুমি তো দেখতেছি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কোথায় জড়িত, কি ধরনের নাশকতা করবা। সো আই হ্যাড টু রাইট 1 crore টাকা চেক ওই কোম্পানির দিয়ে দিলাম। মানে বিদেশে যে আপনার ভালো লাগছে? ভালো লাগতেছে না, আবার মানে ফেরত আসার চেষ্টা করতেছি। তো ওখানে বসে বসে অ্যাপ্লাই করা শুরু করলাম কনসালটেন্সি, যেহেতু যে কাজ জানি। কোন এক কারণে এটা প্রায় 2 বছর পরে একটা কনসালটেন্সি আসলো। সেই কনসালটেন্সিটা একটা জার্মান কোম্পানির। তার নামটা বললো না, বললো যে আপনাকে রিক্রুট করা হবে। আমাকে একটা HR কোম্পানি রিক্রুটমেন্টের প্রসেসে নিয়ে আসলো এবং সেই প্রসেসের মধ্যে আমি একটা প্রেজেন্টেশন দিতে গেলাম। একটা ভালো শেরাটন হোটেলের মতো জায়গায় আমি প্রেজেন্টেশন দিচ্ছি। প্রেজেন্টেশন দেওয়ার পরে লোকটা আমাদের তাকায় আছে, যে জার্মান ব্যক্তি, বলতেছে বাংলাদেশে কোয়ালিফাইড লোক আছে, আমরা জানি না তো। মানে আমার কোয়ালিফিকেশন যে পরিমাণ উনি প্রেজেন্টেশনে দেখছে, উনি খুব অবাক হয়েছেন যে এই পরিমাণ কোয়ালিফাইড লোক বাংলাদেশে আছে। কারণ ওনাদের জার্মানদের মাথায় ধারণা যে বাংলাদেশে কোনো কোয়ালিফাইড লোক নাই। তো যাই হোক, ওনারা এক বসাতেই আমার উপরে খুব ইমপ্রেসড হলেন এবং তারা আমাকে বললেন যে তোমাকে কনসালটেন্ট না, তোমাকে আমরা ফুল টাইম চাই। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ফুল টাইম করতে পারবো, যেহেতু আমি বেকার। আমিও আগ্রহী হলাম। তো একটা পর্যায়ে নামটা জানলাম। নামটা জানার পরে আমি খুব অবাক হলাম। এই কোম্পানিকে আমি 14 সালে ওই ঘটনার সমসাময়িক সময় টেন্ডারের জন্য আনছিলাম এবং ওই টেন্ডারটা বন্ধ হয়ে গেছিল। কারণ হচ্ছে ওই টেন্ডার ডকুমেন্টসে আমি অনেকগুলো ভুল ধরছিলাম। তো যেহেতু ওই কোম্পানিও আমাকে চিনতে পারলো এবং তারা খুব আগ্রহে আমাকে ওই কোম্পানিতে জয়েন করালো এবং আমাকে দায়িত্ব দিল 3টা পাওয়ার প্ল্যান্ট বানাইতে হবে। দুর্ভাগ্যক্রমে 3টা পাওয়ার প্ল্যান্টের যে 3 জন মানে স্টেক হোল্ডার বাংলাদেশে যারা পার্টনার, এবং এই সিন্ডিকেটকে মানে এই 3টা পাওয়ার প্ল্যান্ট পাওয়াই দেয়া এবং এই কাজটার জন্য যিনি কনসালটেন্ট, ওনার নাম হচ্ছে শাহরিয়ার আহমেদ চৌধুরী। হ্যাপেন্স টু বি উনি ইউআই ইউনিভার্সিটির একজন প্রফেসর বলে পরিচিত, বাট বেসিক্যালি উনি হচ্ছে মানে বাংলাদেশের যত পাওয়ার প্ল্যান্ট হয় তার লবিস্ট। তো ওনাকে আমরা সবাই লবিস্ট হিসেবেই জানি। আমি অনেক আগের থেকে জানি, যেহেতু আমি তো পাওয়ার সেক্টরে অলরেডি কনসালটেন্সি করে ফেলেছি। তো আনফর্চুনেটলি ওই ভদ্রলোকের সাথে যখন মানে ওখানে দেখা হলো যে উনি আমার আগে উনি কনসালটেন্ট, তো স্বাভাবিকভাবে উনি আমার সিনিয়র, সম্মতি জানায় বললাম ভাই আমি আপনার সাথে একসাথে কাজ করব, ভালো হলো আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো। দুর্ভাগ্যক্রমে শিখতে যে বিপদে পড়ে গেলাম সেটা হচ্ছে যে দেখলাম যে ওনাদের সিস্টেমটা যেভাবে ফলো করতেছে সেটা হচ্ছে ভুয়া জমি, ভুয়া পার্টনার, ভুয়া কাগজপত্র দিয়ে LOI ইস্যু হয়, মানে পাওয়ার প্ল্যান্টের নাম ইস্যু হয় এবং এইটার জন্য একটা সিন্ডিকেট আছে, একটা প্যাকেজ পরিমাণ টাকা লেনদেন হয় এবং এই টাকাটা তারা ওই জার্মান কোম্পানিকে দেখাইছে একটা কোয়ালিফাইড, বাট বাংলাদেশে যে পার্টনার তাদের কাছ থেকে টাকা নিয়েছে, কারো কাছ থেকে 1.5 কোটি, কারো কাছ থেকে 3 কোটি, কারো কাছ থেকে 5 কোটি। এবং ওই পার্টনাররা এটা এমনভাবে তাদেরকে বলা হয়েছে যে এই জার্মান কোম্পানি আসবে, পাওয়ার প্ল্যান্টটা বানাবে, এরপর লাথি মেরে ওদেরকে বের করে দেবো, তার সব পুরাটাই আপনার। তো এক্সপেকটেশন ওই রকম। তাহলে এক একটা কোম্পানি দেখেন পার্টনারশিপ কারা। প্রথম পার্টনারশিপটা হচ্ছে হুয়াং বোলিং ক্লাব, ইসলাম সাহেব হ্যাপেন্স টু বি যে আমাদের যে ক্যাসিনো কেস হয়েছে এটার একদম বড় আসামি এবং বাংলাদেশে যত অ্যালকোহল আসে তার সর্বোচ্চ পরিমাণ অ্যালকোহল পারমিট ওনার হুয়াং ক্লাবের যে GM আমাদের একজন স্যাক্ট আর্মি অফিসার, উনি হচ্ছেন ওখানকার এখনকার বাংলাদেশের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তার মানে বার যত মদ খাওয়া হবে, যত বার হবে, সেটা যত ইনকাম হবে তার একটা অংশ উনি পাবেন। এইরকম একটা নাম করা ব্যক্তিকে উনি হচ্ছে পাওয়ার প্ল্যান্টের বিজনেসে। হ্যাপেন্স টু বি উনি হচ্ছেন আমাদের মন্ত্রী বিপু সাহেবের খুব বন্ধু মানুষ। তো এই বন্ধু মানুষ কেন হয় বন্ধু? টাকার লেনদেন হলে তো বেশি বন্ধু হয়। এইসব পলিটিক্যালদের তো টাকা ছাড়া আমার মতো লোকের কাছে বন্ধু হবে না। এই বন্ধু মানুষের কাছ থেকে উনি ওই টাকা নিয়ে উনি ওনাদেরকে পাওয়ার প্ল্যান্টটা দিয়েছেন এবং উনি মাত্র অ্যাজ পার কন্ট্রাক্ট উনি 5% শেয়ার পাবেন আর 175 একর জমি দিতে হবে। তো আমি ওনার কাছে জমির কাগজপত্র চাইলাম, জমির লোকেশন চাইলাম, এই আর দেয় না করে অলমোস্ট 6-7 মাস পরে যখন ওনার কাছে আমি জমি দেখতে গেলাম
ফাইনালি যে দেখি যে সরকারি নদীর জমি দখল করে উনি বলতেছেন এইটা প্রজেক্টের জমি। আমি বললাম যে ভাই আমি বিদেশি কোম্পানির কান্ট্রি ম্যানেজার, আমি এই ধরনের নন কমপ্লায়েন্সের কোনো কাজ করব না, আপনি জমিটা চেঞ্জ করে দেন। আর চেঞ্জ করার জন্য দরকার হয় সরকারের সাথে যে নেগোসিয়েশন সেটা আমি করব, কিন্তু আমি এই জমিতে প্রজেক্ট করব না, কারণ এই ভুয়া জমিতে করে এবং নদীর জমিতে করে পরবর্তীতে বিদেশি কোম্পানি এটা কমপ্লায়েন্সের ইস্যুতে পড়ে যাবে। উনি আবার চরম খেপে গেলেন, খেপে যে উনি ওই শাহরিয়ারকে নিয়ে একদম হোটেলের মধ্যে পিস্তল ঠেকায় বসলেন আমাকে, মানে অডাসিটির যত রকম হয় রুম থেকে বেরোতে, মানে ভয় দেখানো করা। তারপরেও আমি বললাম যে না ভাই আমি কম্প্রোমাইজ হব না। যাই হোক এই প্রজেক্ট আলটিমেটলি আমি ক্যান্সেল করে দিলাম। কেন ক্যান্সেল করলাম? এটার জন্য আমার নামে 420 মামলা করলো, মামলা করে ডিবির হারুনকে টাকা দিল যে আমাকে তুলে নেওয়ার জন্য। আমি অফিসে খবর পাইলাম, পালায় গেলাম, আবার অ্যাবডাকশন লাইভ। 3 মাস পালায় থেকে আবার অফিসে আসলাম একটা নেগোশিয়েট করে যে ঠিক আছে কোনোভাবে ভাই জামিন টামিন নিয়ে জীবনযাপন করি। পরের প্রজেক্ট কামাল মজুমদার, মিনিস্টার কামাল মজুমদার হচ্ছে পার্টনার। শাহরিয়ার সাহেব আবার একই কথা যে উনি নেগোশিয়েট করতেছে, শাহরিয়ার সাহেবকেই বসাইতে হবে, আমাকে চাকরি ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে ওনাদের শর্ত। আমি বললাম যে ভাই বহুদিন পরে কোনো রকম একটা ভালো চাকরি করতেছি, করতে দেন, ঝামেলা করেন না। না হবে না। ওই কামাল মজুমদার সাহেবকে দিয়ে উনি এটা উত্তেজিত করাতে লাগলেন। যখন দেখলো যে কিছুই হচ্ছে না, পরে একজন পত্রিকা আপনার মতো এক সাংবাদিক আবার সেই আমার কিছু হলে আমি আসলে সাংবাদিকদের কাছে দৌড়াই যাই, মিডিয়ার কাছে, তাছাড়া তো আসলে আর কোনো ব্যাকআপ নাই। আসলে তো মিডিয়াই তো এখন তো মানুষ তাও লাকি যে কিছু ডিজিটাল মিডিয়া বের হয়েছে, যেটার জন্য তারা মানে কন্ট্রোল মেকানিজমটা একটু হলো কম, যার ফলে মানুষ বলতে পারতেছে। বা আমি যেমন আপনার সাথে কথা বলতে পারছি, এটা তো এত বছর পরে কথা বলতে পারছি, তাহলে এক বছরগুলো গেল কোথায়? তো দেখেন ওই সময় কি হলো, কামাল মজুমদার সাহেবের বিরুদ্ধে যখন কথা বলি তখন ওনার জামাই হ্যাপেন্স টু বি জেনারেল আজিজ স্যারের মানে ইন্টেলিজেন্স হেড, মানে ডাইরেক্ট ডিএমআই বলি আমরা, ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স। তো শাহরিয়ার সাহেবের ব্যাপারে এরকম তথ্য নিয়ে আরেক সাংবাদিককে দিলাম, উনি সাংবাদিক পত্রিকায় ছাপলেন। যেই ছাপলেন ওই সাংবাদিককে তুলে নিয়ে গেল এবং তুলে নিয়ে যে তাকে এক প্রকার থ্রেট জুস দিয়ে আমার নামে কমপ্লেন লেখালো যে আমি দেশদ্রোহী। আমাকে ডেকে নিয়ে যে বলা হলো যে ইউ আর দেশদ্রোহী। মানে দেশদ্রোহী কি আপনার নামে মামলা করলো? দেশদ্রোহী হিসেবে মানে আমাকে একটা বোর্ড বসালো, বোর্ড দেখলাম যে বেশ কিছু ব্রিগেডিয়ার স্যারা বসা আছেন, আমি গেলাম, সিভিল তো এখন আমি। তা আমি যে দেখলাম যে স্যাররা আমার নামে আমার রশিয়ার খুলে দেখতেছে যে আমি আগে কি করছি না করছি, ওই সেই পুরানো সিস্টেম। হ্যাঁ তোমার তো অনেক কানেকশন দেখা যাচ্ছে, তুমি তো দেখতেছি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কোথায় জড়িত, তুমি কি ফান্ডিং টান্ডিং নিয়ে আসো, তুমি বিদেশে কি করতে যাচ্ছ, কি ধরনের নাশকতা করবা? প্রশ্নগুলো খুব উইয়ার্ড। কোথায় ছিলাম? পাওয়ার সেক্টরের মানে একজন কান্ট্রি ম্যানেজার প্রশ্ন ফেস করতেছি দেশদ্রোহী। তা আমি তো অভ্যস্ত, এটার সাথে তো আমি অলরেডি আই এম হ্যাবিচুয়েটেড। সো আমি খুব একটা মানে করলাম না, আমি ওনাকে স্ট্রেট ফরওয়ার্ড বললাম ওই অফিসারকে যে স্যার আসলে আপনি চাচ্ছেন কি, যা চাচ্ছেন বলেন, আমি সেটা দিয়ে দিই, তাহলে তো আর হলো। সো আই হ্যাড টু রাইট 1 crore টাকা চেক ওই কোম্পানির দিয়ে দিলাম, দিয়ে আমি মুক্তি পাইলাম যে আপনাদের জমি এই টাকা দিয়ে কিনে আর যদি দেন দিয়েন তাহলে আমি প্রজেক্টটা করব, আর গ্যাঞ্জামে না যাই, কেন একটার পর একটা তো প্রজেক্ট লস করতেছে। তো আলটিমেটলি কোনো রকমের রক্ষা কবচের ওই যাত্রায় বেঁচে আসলাম, কিন্তু খুব বেশি দূর যাইতে পারলাম না। কারণ হচ্ছে যে প্রজেক্ট ওই মানে ওদেরকে ধাপে ধাপে টাকা দিতে হবে এবং ওদের ধাপে টাকা দেওয়ার শেষ নাই। মানে আসলে আওয়ামী লীগের সময় যেটা হয়েছে, মানে ওনারা ইন্ডিয়ান প্রেসক্রিপশন পেয়ে, ওনাদের ইন্ডিয়ান প্রেসক্রিপশনের 2টা টার্গেট। একটা হচ্ছে আপনাকে উন্নত হতে দেবে না দেশ হিসেবে, তাহলে উন্নতির জায়গা কোথায়? আপনার এনার্জি একটা বড় ইমপ্লিমেন্ট রাখে, সেটা হচ্ছে আপনার যদি ইফ ইউ হ্যাভ এ কন্টিনিউয়াস মানে ফ্লোলেস এনার্জি সোর্স, মানে আপনার যদি এই বিদ্যুৎ খাত যদি খুব ভালো করে, তার মানে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না মানে আপনার ইকোনমি ভালো হবে, সে তো আসলে চায় না। আপনার যদি আর্মি, নেভি, এয়ারফোর্স এরা যদি স্ট্রং হয় তাহলে কি হবে? তাহলে কি আজকে মাইলস্টোনের মতো অ্যাক্সিডেন্ট হবে? হবে না। যদি এটাকে অ্যাক্সিডেন্ট বলি আমি, কন্ট্রোভার্সিয়াল আছে, যদি হবে না। বিডিআর এর রোমারির মতো সাকসেসফুল আমরা হব, ওরা হবে না। তার মানে সবগুলো বেনিফিট গোজ টু ইন্ডিয়া, এটা বোঝাটা দরকার। কারণ আমরা অনেক আলাপ করতেছি, শুধু আলাপের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান, প্রো ইন্ডিয়ান প্রো পাকিস্তানি ধরাই দিচ্ছি। কোনো লোক আমার মতো যারা বাংলাদেশে অফিসার হিসেবে 70 করে জন্মগ্রহণ করে অফিসার হয়েছে, আমরা শুধু একটা ট্যাগ দিয়ে ঘুরি, সেটা বাংলাদেশি। আমাদের বাংলাদেশের বাইরে তো কোনো ট্যাগ নাই, আর না সম্ভব না। আমি কেন ইন্ডিয়ান হব আর আমি কেন পাকিস্তানি হব? আমি তো বাংলাদেশি হিসেবে জন্ম নিয়েছি, আমাকে বাংলাদেশি হিসেবে মৃত্যুবরণ করতে দিতে হবে। আপনি আমাকে বাংলাদেশির সময় যখন তখন একবার করে ট্যাগ লাগাই দিচ্ছেন। আমি কথা এখন যদি কথা বলতেছি তার মানে আমি প্রো পাকিস্তানি।
হ্যাঁ কেন? আমার বাপ দাদা 14 পুরুষে পাকিস্তানে কেউ মানে কোনো কানেক্টিভিটি নাই, তাহলে আমি কিভাবে পুরো পাকিস্তানি হব? হ্যাঁ আমি মুসলিম এই জন্য পুরো পাকিস্তানি হব, আমি নামাজ পড়ি এই জন্য পুরো পাকিস্তান হব? এটা তো আসলে এটা আপনি আমার উপর চাপাই দিচ্ছেন। আসলে পুরো পাকিস্তানি পুরো ইন্ডিয়ান বলে কোনো শব্দ নাই, শব্দ হচ্ছে আমরা বাংলাদেশি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আরেকটা শব্দের মধ্যে ঢুকে গেছে, সেটা হচ্ছে বেনিফিশিয়ারি। মানে কেউ কেউ টাকার জন্য বিক্রি হচ্ছে না, আর কোনো কারণ নাই, অর্থ হচ্ছে ব্যতীত। বাংলাদেশে আসলে কারাপশনটাকে তারা মাথার মধ্যে ঢুকাই দিয়ে গেছে যে কারাপশন করে তুমি ভালো থাকবা, তুমি বোট জুয়া হয়ে যাবা, আর ওরা হচ্ছে না খেয়ে মারা যাবে, ওরা মরে যাক, তাতে সমস্যা নাই তো। সো তুমি গাড়িতে চলবা, তোমার তেল ফ্রি, তোমার বাড়ি ফ্রি, তোমার গাড়ি ফ্রি, সবই ফ্রি, তার মানে তুমি হচ্ছে বুর্জোয়া ফ্যামিলির, আর বাকিরা হচ্ছে মানে নিগৃহীত ফ্যামিলির।